আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভীষণ আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মেইনলি আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে এসেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিশনার ব্যারিস্টার ইফাত গিয়াস আরেফিন। ব্যারিস্টার ইফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম। আপনার সাথে আমরা ইংলিশ লিগাল সিস্টেমে যে আইন পড়ছি এরকম একজন ছাত্রকে রেখেছি, ওর নাম হচ্ছে আনিনী শামাইতা। আনিনী, তোমাকেও অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। আপনাকেও ধন্যবাদ আনোয়ার ভাই। থ্যাংক ইউ। আপনাকে দিয়ে শুরু করতে চাই ব্যারিস্টার ইফাত, আপনার পড়াশোনা যদি একটু বলেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং আনটিল ব্যারিস্টারেট ল। আমার স্কুল বিকনেসন স্কুল অ্যান্ড কলেজ, ওখানে 12 বছর পড়াশোনা করেছি। রাইট। তারপর ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে পড়েছি। ইকোনমিক্সে পড়াকালীন সময়ে যতটা আর্টস নিয়ে ভর্তি হয়েছিলাম, একটা সময় আর অতটা ভালো লাগছিল না। তো তখন আমার বাবার ইন্সপিরেশনে লতে ভর্তি হওয়া, ভুই একাডেমিতে আমি ভর্তি হয়েছিলাম। এবং তখন আমি মাস্টার্স করছি ইকোনমিক্স, অ্যাট দ্য সেম টাইম ফার্স্ট ইয়ার ভুই একাডেমি করেছি। তারপর যেহেতু ডিবেটিংয়ে আমাদের মানে স্কুলে থাকতে, কলেজে থাকতে, ইউনিভার্সিটিতেও অনেক করেছি, সো আই ফাউন্ড ল অ্যাজ মাই কাপ অফ টি। অ্যান্ড দেন সেকেন্ড ইয়ার থেকে বাইরে চলে গিয়েছি, ইউনিভার্সিটি অফ লন্ডনের এক্সটার্নাল ডিগ্রি যেটা সেটা নিয়েছি। তারপর ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে LLM করেছি। তারপর আমাদের তখনকার সময়ে ICSL বলতো, and most probably রাইট, and most probably আমরা বোধহয় লাস্ট ব্যাচ ছিলাম মনে হচ্ছে আমার এখন, তাই। সো মানে আমাদের পরের ব্যাচ থেকে সিটি ইউনিভার্সিটির ICSL, জি জি, হ্যাঁ। সো ওখান থেকে তারপর লিংকন সিন থেকে বারেট ল করে 2007-এ আই কেম ব্যাক টু ঢাকা। আমরা আনিনী তোমার কাছে আসছি, তুমি কোথায় পড়াশোনা করছো এবং কি পড়াশোনা করছো একটু ডিটেইলস বলো। জি, আমি এখন ইউনিভার্সিটি অফ এসেক্সে ল পড়ছি, দ্বিতীয় বর্ষে আমি শুরু করছি আজকে এই বছর। তোমার ফ্যামিলিতে কি আইনজীবী কেউ আছেন? না, আমার ফ্যামিলিতে কেউ আইনজীবী। তুমি আইন পড়াশোনা করতে ইন্সপায়ার্ড হলে কেন? আমি আসলে অনেক ছোটবেলা থেকেই বক্তৃতা করতাম অনেক প্রাণ দিয়ে, এবং সেখান থেকেই আমার কথা বলার প্রতি, লজিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল রেশনাল থিঙ্কিং, এগুলোর প্রতি একটা টান জন্মে। তারপর আমার বাবা মাকে অনেক কনভিন্স করে আমি আসলে গিয়েছি ল পড়তে, এবং আই এম এনজয়িং ইট আ লট। রাইট, গুড। ওকে, তুমি যখন ব্যারিস্টার হবে, কোয়ালিফাইড ব্যারিস্টার, তখন যদি তোমাকে আমরা দুজন অসহায় মানুষ যাদের ফিস দিয়ে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না, এরকম দুজনকে তোমার কাছে রেফার করে তুমি বিনা ফিসে তাদেরকে হেল্প করবে কিনা? অবশ্যই। আচ্ছা, তাহলে তোমার নাম আমরা ডেটাবেসে রেখে দিলাম, আমরা উইল কন্ট্যাক্ট ইউ ইন ডিউ কোর্স, ঠিক আছে? আচ্ছা ব্যারিস্টার ইফাত, আপনি বলছিলেন আপনার লিংকন সিন থেকে বারেট ল কোয়ালিফিকেশন প্রোনাউন্সড হয়েছিল। তো লিংকন সিনে যখন কল টু দ্য বার হয়, তখন আমরা নিশ্চয়ই সবাই একটু উইক পরে পোজ দেই। আপনাকে আমরা সেই পরিবেশে ফিরে নিয়ে যেতে চাই। আনিনী, তুমি যদি একটু ম্যাডামকে হেল্প করবো, উইকটা আগে দাও, আপনি একটু পরে নেবেন। আচ্ছা ব্যারিস্টার ইফাত, ফ্যামিলি কোর্ট নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। ফ্যামিলি কোর্টের কার্যপদ্ধতি যদি আপনি একটু বিস্তারিতভাবে বলেন, কারণ আমার মাই আন্ডারস্ট্যান্ডিং, যদিও আমি ফ্যামিলি কোর্টে প্র্যাকটিস করি না, যেমন চাইল্ড কাস্টডি, ডিভোর্স, মেনটেন্যান্স ইত্যাদি বিষয় নিয়ে ডিফারেন্ট পিটিশন সাবমিট করতে হয়। জি আনোয়ার ভাই, একদম ঠিক বলেছেন। আমাদের দেশে আসলে ফ্যামিলি কোর্টের যখন আসলে সমস্যা হয়, ডিসপিউট অ্যারাইজ করে দুই পক্ষের মধ্যে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে, তখন ডিভোর্সটা তো হয়ে যায়, এবং আনফরচুনেটলি এক পক্ষ অ্যাপিয়ার যদি নাও করে, তাহলেও কিন্তু ডিভোর্সটা এক্সিকিউটেড হয়ে যায়। এবং সেইখান থেকে দেখা যায় আমরা আসলে অনেক ধরনের সমস্যা ফেস করি এরপর। যেমন মনে করেন যদি ওই কাপলের কোনো ইস্যু থেকে থাকে, সন্তান থেকে থাকে, সেটা কাস্টাডি কে পাবে? লিগ্যাল গার্ডিয়ানশিপ তো সাধারণত পিতারা পান, কিন্তু যদি কোর্টে অ্যাপ্লাই করে বাচ্চার ওয়েলফেয়ার চিন্তা করে কিন্তু অনেক সময় মাকেও দেওয়া হয়ে থাকে। তারপর আপনার মনে করেন যে মেইনটেনেন্স কস্টের যে ইস্যুটা আসছে, বা দাওয়ার যদি দেনমোহর এটা যদি আপনার ডিউ থেকে থাকে, সেটার জন্য আবার আলাদা অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। সো এইটা একটা আসলে সমস্যা, কারণ এই যে কাপলের, আমরা বাইরের দেশে জানি যে যখন এই ধরনের কাপলদের মধ্যে সমস্যা হয়, পুরোটাই আসলে একটা ওয়ান স্টপ মলের মতো, এক জায়গায় গেলে প্রত্যেকটা ইস্যু আসলে সলভ হয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের দেশে এক একটা ইস্যুর জন্য এক একটা অ্যাপ্লিকেশন করতে হয়, তিনটা ইস্যুর জন্য তিন ধরনের পিটিশন করতে হবে। বাচ্চার কাস্টাডির জন্য এক
একরকম, মেইনটেনেন্স এবং দাওয়ারের জন্য একরকম, ডিভোর্সের আবার ডিভোর্সের জন্য, ডিভোর্সটা তো নর্মালি যদি মুসলিম ধর্ম মতে হয়ে থাকে তাহলে তো কাজী সাহেবের ওখান থেকে সিটি কর্পোরেশন থেকে হয়ে যাচ্ছে। আবার হিন্দুদের যেটা, সেখানে তো ডিভোর্স আসলে খুবই কঠিন একটা বিষয় আমাদের দেশে এখন রয়ে গিয়েছে। প্রভিশন মনে হয় নেই ডিভোর্স করার মতো এরকম, মানে খুবই ঘুরিয়ে পেঁচিয়ে অনেক ভাবে আসলে করতে হয় যে আলাদা থাকছে, সেপারেশন থাকছে, এরকম করে করতে হচ্ছে। তো এটা আসলে সবসময় আমরা বলে এসেছি যে এটা যদি, মানে যেহেতু অনেক সংস্কার নিয়ে কথা হচ্ছে, এই জায়গাটা একটা সংস্কার ভীষণই জরুরি। যেমন ওয়ান পিটিশন, why not one petition, এই তিনটা চারটা চেয়ে, জি, মানে যখনই কোনো কাপল ডিসিশন নেবে যে তাদের আর একসঙ্গে থাকা সম্ভব হচ্ছে না, তখন পাশাপাশি এই ইস্যুগুলাও যেন একই সাথে অ্যাড্রেস করা হয়। এবং অন টপ অফ দ্যাট, এই যে নোটিশ দেওয়া হয়, ডিভোর্স নোটিশ দেওয়া হয়, আদার সাইডের যে কোনো রেসপন্স থাকে না, এই ম্যাটারটাও আসলে নজরে আনা উচিত। এবং গ্রাউন্ডটা আসলে কি পরিমাণ, কিসের গ্রাউন্ড হচ্ছে, সেটাও আসলে একটু খেয়াল করা উচিত। তো এইভাবে কাজী অফিস এবং সিটি কর্পোরেশন থেকে ডিভোর্সার না হয়ে আমার মনে হয় এটাও কোর্টে যদি নেওয়া যেত বিচারকের সামনে, তাহলে উনি যাচাই বাছাই করে আসলে দেখতে পারতেন। কারণ বাচ্চাদের ওয়েলফেয়ারটাও যেখানে একটা ইস্যু, তো এটা আমাদের দেশে একটা জায়গা যেখানে আসলে সংস্কার হওয়াটা খুবই জরুরি, খুবই জরুরি। রাইট। আবার আপনিও দেখেছেন, ইংল্যান্ডে আমরা দেখেছি কোনো এনি কাইন্ড অফ মামলা যখন আপনার কোর্টে ট্রায়ালের জন্য প্রস্তুত হয়ে যায়, তখন আপনি টাইম ফিক্সড করা হয়ে থাকে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ, মানে 1 সপ্তাহ মিনস 5 ওয়ার্কিং ডেজ আর কি। জি, এর মধ্যে প্রতিদিন মামলা ট্রায়াল হতে থাকবে। 2 সপ্তাহ পরে আপনার মামলা ইজ ফিনিশড, অর্থাৎ হোয়াট এভার দ্য সিচুয়েশন, হয়তো সেন্টেন্স পাঞ্চ অথবা মামলা ডিসমিস। তা আমাদের দেশে তো দীর্ঘসূত্রিতা কেন? একটা মামলার আজকে একটা ডেট হলো, আবার 2 মাস 3 মাস পরে আরেকটা ডেট। জি, এটা তো একটা খুবই কমন কোয়েশ্চেন, স্পেশালি আমরা ক্লায়েন্টদের থেকে ফেস করি যে এত দেরি হচ্ছে কেন। তো এই দীর্ঘসূত্রিতার অনেকগুলো রিজন রয়েছে, এত তো ডিসকাস করার সুযোগ বা সময় এখানে হবে না। তো তার মধ্যে একটা হচ্ছে যে বেশিরভাগ আইনেরই কিছু কিছু আইন কিন্তু যেমন করে দিয়েছে যে আপনার হচ্ছে গিয়ে এই টাইমের মধ্যে শেষ করতে হবে। যেমন নারী ও শিশু নির্যাতন দমন যে ট্রাইব্যুনালগুলো রয়েছে, ওখানে কিন্তু এরকম আপনার টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে। আপনার এনআই অ্যাক্টের যে মামলাগুলো রয়েছে, আমাদের চেক ডিসঅনার ইস্যুস যেগুলো রয়েছে, ওখানেও কিন্তু আপনার সময় বেঁধে দেওয়া আছে যে এই সময়ের মধ্যে আপনাকে এই স্টেপটা করে যেতে হবে, হ্যাঁ, গ্রহণ করে তার পরবর্তী স্টেপে যেতে হবে। তো এটা হচ্ছে একটা কারণ যে অন্যান্য যে সমস্যাগুলো নিয়ে আমরা যাচ্ছি কোর্টে, সেখানে এই ধরনের সময় বেঁধে দেওয়ার খুব একটা স্ট্রিক্ট ওই জায়গাটা নাই। এটা হলো একটা। আরেকটা হচ্ছে যে দেরি হচ্ছে কারণ আমাদের পর্যাপ্ত বিচারকের অভাব। এটা আমার কাছে মনে হয় যে আমাদের যে পরিমাণ বিচার প্রার্থী রয়েছেন, সেই পরিমাণ বিচারক আসলে আমাদের নাই। একদম গ্রাসরুট, মানে একদম নিচু লেভেল থেকে যদি বলি, নিম্ন আদালত থেকে যদি আমরা শুরু করি, আমাদের প্রচুর প্রচুর বিচারক নিয়োগ দেওয়া আসলে জরুরি। ফান্ডেরও একটা ইস্যু, তাই না? ফান্ডের একটা ইস্যু, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা দেশের বিচার ব্যবস্থা এবং হচ্ছে গিয়ে চিকিৎসা ব্যবস্থা, এই দুইটা জায়গায় আসলে মানুষ তো খুব বিপদে পড়েই আসে ডাক্তারদের কাছে এবং উকিলদের কাছে, আসলে আইনজীবীদের কাছে বিপদে পড়ে আসে। তো বিপদটাকে যদি আমরা কনসার্ন একটা ইস্যু ধরি, সেই ক্ষেত্রে বাজেটের জায়গা থেকে এই দুটো জায়গায় আসলে বাজেট একটু বাড়ানো উচিত। থ্যাংক ইউ। আমরা দর্শকদের কাছ থেকে 2টি প্রশ্ন পেয়েছি আপনার জন্য। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করে থাকি ইন্টারনেট অর্থাৎ ইমেলের মাধ্যমে। আপনারা যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে baristas.in25@gmail.com। আমি আবার পড়ছি, baristas.in25@gmail.com। এই ঠিকানায় যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। আমরা সকল যৌক্তিক প্রশ্নের উত্তর পর্যায়ক্রমে দিয়ে থাকি। প্রশ্নগুলো আসছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। আনিনি, তোমার কাছে প্রশ্নগুলো আছে, তুমি যদি ম্যাডামের উদ্দেশ্যে প্রশ্নগুলো করো। প্রথম প্রশ্নটি করেছেন হবিগঞ্জ থেকে আবুল কালাম। আমাদের সমাজে অসংখ্য বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে, তুচ্ছ কারণেও অনেক বিচ্ছেদ ঘটছে। কেউ চাইলেই কি ডিভোর্স দিয়ে দিতে পারে, নাকি যৌক্তিক কোনো কারণ থাকতে হবে? ডিভোর্স কি খালি চাইলেই দিতে পারে নাকি যৌক্তিক কারণ থাকতে পারে? না, অবভিয়াসলি যৌক্তিক কারণ তো অবশ্যই থাকতে হবে, এবং যদি যৌক্তিক কারণ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ করা যেতে পারে। আমরা জানি যে রেস্ট্রিকশন অফ ম্যারেজের যে ইস্যুটা রয়েছে, সেটার জন্য চ্যালেঞ্জ করা যেতে পারে। তো আমাদের দেশে সাধারণত কাজী সাহেব, আমি মুসলিম বিবাহ যেটা সেই অনুযায়ী যদি বলি, যে নিকাহ যে হয় তারপরে তো হচ্ছে ডিভোর্সও তো কাজী সাহেব
বাংলাদেশের যে কোনো এলাকার এটা নিয়েও কনফিউশন থাকে কিন্তু যে আমার ঢাকায় হয়তো গুলশানের রেজিস্ট্রি অফিসে বিয়ে হয়েছে, আমি কি এখন বর্তমানে আমি থাকছি চিটং, সো আমি কি ওখানে ডিভোর্স দিতে পারবো কিনা, সেটা সম্ভব। বাংলাদেশ জুরিসডিকশনের ভিতরে যে কোনো হ্যাঁ যে কোনো জায়গা থেকে দেওয়া সম্ভব, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয় মনের অমিল, এটা একটা গ্রাউন্ড থাকে। কাজী সাহেবরা জিজ্ঞেস করেন যে আপনার কারণটা কি লিখবো এখানে, সো মনের অমিল একটা হতে পারে। আরেকটা যেই কারণগুলো হয় সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স, যে নির্যাতনের শিকার, বা দেখা যায় যে কোনো এক পক্ষ হয়তো অ্যাডিক্টেড হয়ে গিয়েছে, অথবা এনাফ থাকে না যে যে ভায়োলেন্স অ্যাক্টিভিটিস যেগুলো, এই কারণগুলো আসলে মেজর ইস্যুস হয়ে যায়। সো এই জায়গা থেকে গ্রাউন্ড অবশ্যই থাকতে হয়, কিন্তু এগেইন ওই মনের অমিল বলে সবকিছুই আসলে চালিয়ে দেয় ঢালাও ভাবে। সো এইটা একটা ইস্যু, এবং কাজী সাহেব এবং সিটি কর্পোরেশন অ্যাজ আই সেড যে ওনারা আসলে তো অতটা তলিয়ে দেখেন না। এটা যদি একটা কোর্টের মাধ্যমে হতো তাহলে আসলে ঠিক মতো আমরা বুঝতাম যে কারণটা কতখানি যৌক্তিক। রাইট, ওকে, আপনার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে, আমরা ব্রেক থেকে ফিরে এসে আপনার প্রশ্নটা শুনবো। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। প্রিয় দর্শক, আমরা ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতি থেকে। আনিনি, তোমার কাছে সেকেন্ড কোয়েশ্চেন আছে, তুমি যদি ম্যাডামের উদ্দেশ্যে একটু ছড়ে দাও। মগবাজার ঢাকা থেকে অপূর্ব চৌধুরী জিজ্ঞেস করেছেন, আমি কোনো পক্ষ বা বিপক্ষ না, কেবলমাত্র একটু জানার জন্য একটা বিষয় জানতে চাই যে চেকের মামলা অর্থাৎ চেক ইস্যু করার পর ব্যাংকে টাকা না থাকার কারণে চেকটি যদি ডিসঅনার হয় এবং বিচার প্রক্রিয়া শেষে যদি আসামি সাজা হয়, তাহলে এই ক্ষেত্রে আপিল না করে উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা করার কোনো সুযোগ আছে কিনা? সুযোগ আছে কিনা চেক ডিসঅনারের যে ইস্যুসগুলো রয়েছে, এখানে যেই প্রশ্নটি জানতে চাওয়া হয়েছে, এখানে আসলে আমরা প্রধানত আমরা অ্যাপিলেই যাই। আমাদের যে উচ্চ দায়রা জজ আদালত এবং যে ডিস্ট্রিক্ট জেলা জজ, জেলা ও দায়রা জজ আদালতে, সেখানে আমরা আপিলের জন্য যাই। সেখান থেকে তারপরে হাইকোর্টে যাওয়া হয়। তবে কেউ যদি মনে করেন যে এই রায় বের হওয়ার পর হাইকোর্টে যেতে চান, সেক্ষেত্রে আসলে রিভিশন করে যাওয়ার একটা মানে জজ কোর্টকে বাইপাস করে রিভিশন করে যাওয়া যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু মানে রিট বা রিভিশনের যে ইস্যুটা, ওখানে কিন্তু আসলে মামলার মেরিট নিয়ে যতটা না হয় আইনের কোনো ইস্যুস রয়েছে কিনা। আদারওয়াইজ রিট বেঞ্চ কিন্তু এটা শুনবেন না, ওনারা বলবেন না আপনারা আপিলেই ইস্যু অফ ল নট ইস্যু অফ ফ্যাক্ট। জি জি, ওখানে থেকে বলা হবে, ফেরত পাঠিয়ে দেওয়া হবে যে না, আপনি আপিল করে তারপরে আসেন। সো ইটস বেটার যে প্রত্যেকটা ধাপ কনজিউম করে করে তারপরে যাওয়া। রাইট, থ্যাংক ইউ। আনিনি, তোমার কাছে আসছি, তুমি তো এসএক্স ইউনিভার্সিটিতে পড়ছো। জি। তো টেল আস অ্যাবাউট ইউর এসএক্স লাইফ এন্ড এসএক্স ইউনিভার্সিটি লাইফ। সত্যি কথা বলতে আমি এতটা ভালো একটা পরিবেশ এক্সপেক্ট করিনি একদমই, যেহেতু আই ওয়াজ বোর্ন এন্ড রেজড ঢাকাতে। যাওয়ার পরে আমাকে অনেক ওয়েলকামিং একটা এনভায়রনমেন্ট দেওয়া হয়েছে, আমাকে প্রচুর রিসোর্সেস এন্ড সাপোর্টস দেওয়া হয়েছে ইউনিভার্সিটি ইটসেলফ থেকে, কমিউনিটি থেকে। আমার খুবই মাল্টিকালচারাল একটা ডাইভার্স গ্রুপ অফ পিপলের সাথে কমিউনিকেশন হয় অন রেগুলার বেসিস। আমার ফ্রেন্ডরা এক একজন এক এক মহাদেশের, এক একজন এক এক দেশের, এবং সেখানে ল ডিপার্টমেন্টটা এত এনরিচড এবং এত রিসোর্সফুল, যেটা আমাকে প্রত্যেকটা স্টেপে এখন পর্যন্ত ফার্স্ট ইয়ারে অনেক হেল্প করেছে। আমি অনেক থরলি এনজয় করেছি গেটিং টু নো মোর অ্যাবাউট দ্য ল। এভরি সিঙ্গেল মডিউল অনেক ইন্টারঅ্যাক্টিভ ছিল, অনেক একটা হলিস্টিক অ্যাপ্রোচ ছিল, এবং আইন পড়তে যে মানুষ বলে একটা বিতৃষ্ণা হয় যে এত পড়ছি ভালো লাগছে না পড়তে, এটা আমার একদমই হয়নি। আচ্ছা, তুমি তো দুই দেশেরই আইন অঙ্গন দেখেছো, বাংলাদেশ সম্পর্কে কিছু জানো। জি জি। ওই দেশ সম্পর্কে যদিও তুমি কোয়ালিফাইড ব্যারিস্টার না, বাট ইউ নো অ্যাবাউট সামথিং। জি। তুমি এই সম্পর্কে একটু বিশ্লেষণ করবে, দুই দেশ সম্পর্কে তোমার কি ধারণা? জি, আমরা ইউকেতে যে ল সিস্টেমটা, লিগ্যাল সিস্টেমটা দেখি প্রতিনিয়ত, সেটা আসলে দুইটা ধারা আছে। একটা হচ্ছে কমার্শিয়াল বা ট্রানজাকশনাল ল, যেখানে সলিসিটররা প্র্যাকটিস করে মোস্টলি, এবং আরেকটি হচ্ছে লিটিগেশন অ্যান্ড অ্যাডভোকেসি, যেখানে ব্যারিস্টাররা প্র্যাকটিস করে। সো দুইটা স্ট্রিম যেহেতু খুবই ভালোভাবে ডিস্টিংক্টলি আলাদা করা, এবং সে দুইটা স্ট্রিমে প্র্যাকটিস করা বলেন বা সেখানে কোয়ালিফিকেশন বলেন, দুটাই এত সুন্দর করে স্টেপ বাই স্টেপ প্রসিডিউরালি সেন্ট্রালাইজড ভাবে ম্যানেজ করা, এবং কোয়ালিফিকেশনের পরে কাজের ধারাটা যেহেতু সম্পূর্ণ আলাদা দুই ক্ষেত্রেই, সেই জন্য ল অ্যান্ড অর্ডার অনেক ইজিলি মেনটেন করা যায়। কারণ স্ট্রিমগুলো খুবই ভালো করে ডিস্টিংক্টলি আইডেন্টিফাই করা যায় অ্যাজ আ কমনার, যার কোনো ল নিয়ে ধারণা নেই, চিন্তা
চিন্তা ভাবনা নেই সে খুবই দূর থেকে দেখে বলতে পারবে যে আচ্ছা আমার যদি একটা প্রপার্টি ইস্যু থাকে তাহলে আমি একটা কমার্শিয়াল ল ফার্মে যাব, কিন্তু আমার যদি একটা ফ্যামিলি ইস্যু থাকে তাহলে মনে হয় আমি একজন ব্যারিস্টারের হেল্প নিব। এবং খুবই ভালো করে এই সিস্টেমগুলো ইউকেতে অনেক ট্রান্সপারেন্ট ওয়েতে একটা অনেক মোরালি ফেয়ার ওয়েতে সিটিজেনদেরকে জানানো হয়। রাইট, সো তুমি হ্যাপি উইথ ইউকে লিগ্যাল সিস্টেম? হ্যাঁ, আই এম ডেফিনেটলি হ্যাপি। থ্যাংক ইউ। ব্যারিস্টার ইফরাত, আপনার কাছে আমরা একটা পত্রিকার রিপোর্ট পড়ি। হেডলাইন হচ্ছে সেবা পেত অভিযোগ জানাতে 3000 কল। এটা আসছে হিজ লর্ডশিপ মিস্টার জাস্টিস সৈয়দ রিফাত আহমেদ যখন নিয়োগপ্রাপ্ত হলেন, এরপর থেকে তিনি সুপ্রিম কোর্টের হেল্পলাইন চালু করেছেন, যেখানে জনগণ অনিয়ম, ঘুষ, দায়িত্ব অবহেলা, বিলম্বের সেবা এবং অসদাচরণ সম্পর্কিত যে কোনো বিষয়ে কমপ্লেন জানাতে পারে এবং এগুলো রিজলভ করা হয়ে থাকে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, প্রিয় দর্শক, আপনারা যে কেউই 0131-615-4216, আরেকটা নাম্বার হচ্ছে 017953733680, এই দুটি নাম্বারের যে কোনো নাম্বারে আপনারা আপনাদের অনিয়ম, ঘুষ, দায়িত্ব অবহেলা, বিলম্বে সেবা, অসাধারণ সম্পর্কিত যে কোনো কমপ্লেন জানাতে পারেন এবং এই বিষয়ে খুব সূক্ষ্মভাবেই দৃষ্টি দেওয়া হয়। আপনারা আপনাদের অভিযোগগুলো দায়ের করে সেবা পেতে পারেন। ব্যারিস্টার ইফাত, এই সম্পর্কে, এই উদ্যোগ সম্পর্কে আপনার মতামত কি এবং আসলে কতটুকু কার্যকরী হচ্ছে? মতামত তো অবভিয়াসলি এটা একটা পজিটিভ দিক আমাদের, যে যারা বিচার প্রার্থী তাদের এরকম ডাইরেক্ট একটা নাম্বার এখন তাদের আছে যেখানে ওনারা ফোন করে কমপ্লেন করতে পারবেন। এটা যে আসলে শুধু বিচার প্রার্থীরাই এটার সুযোগ নিতে পারেন তা না, আমার মনে হয় আমাদের অনেক আইনজীবীরাও আমরা আছি যারা এটা ভুক্তভোগী হই বিভিন্ন সময়ে। সো এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ, অবভিয়াসলি উই অল ডু অ্যাপ্রিসিয়েট ইট। সো এখানে যারাই আছেন তারা ফোন করে, কারণ নানান রকম আমরা জানি যে নানান রকমের সমস্যায় আসলে পড়তে হয়। আইটেম নাম্বার কত হবে সেটাকে উপরে তোলার কি ব্যবস্থা আছে থেকে শুরু করে, মানে থাকে না যে বিভিন্ন ধরনের, তারপরে আরো আছে ফাইলিং এর ক্ষেত্রে রয়েছে, আমরা অনেক সময় নথি খুঁজে পাই না। সো আজকে হয়তো আমার হিয়ারিং আছে কিন্তু আমি পাচ্ছি না যে আমার পেপার বুক না। রাইট, থ্যাংক ইউ। আনিনি, তোমার কাছে আসছে পত্রিকার একটা রিপোর্ট, তোমার কাছে পড়ে শোনাই। সেটা হচ্ছে, এটা আমরা টিভি স্ক্রিনে দেখতে পাবো। লন্ডনে বাংলাদেশি মাকে বর্ণবাদী মন্তব্য, প্রতিবাদ করে ছেলের উপর হামলা। লন্ডনে এই যে ডিসক্রিমিনেশন লগুলো, এগুলো কেমন শক্তিশালী? ইউকেতে এখন যে রেশিয়াল ডিসক্রিমিনেশন নিয়ে লটা কারেন্টলি চলছে সেটা হচ্ছে ইকুয়ালিটি অ্যাক্ট 2010, এবং এটা অনেকগুলো লেজিসলেশনকে কনসলিডেট করে রিফর্ম করে 2010 সালে রিপিল করে বানানো হয়েছে। তো সেটার আন্ডারে কোনো পাবলিক স্পেসে বা কোনো একটা সিটিজেনের আরেকটা সিটিজেনের টুয়ার্ডসে রেশিয়াল ডিসক্রিমিনেশন নিয়ে কোন ধরনের হেট স্পিচ, হেট ক্রাইম, ভায়োলেন্সের অ্যাক্ট সবকিছুই প্রহিবিটেড। যে কারণে আসলে যিনি ভুক্তভোগী হয়েছেন তাকে যে অ্যাটাক করেছে, হি ওয়াজ আলটিমেটলি টেকেন বাই দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিজ। তো আমি বলবো যে ইউকেতে যে জিনিসগুলো হচ্ছে এগুলো অবশ্যই কারো জন্যই অ্যাপ্রিসিয়েবল না, এবং অবভিয়াসলি উই ডোন্ট কন্ডোন ইট, কিন্তু ইউকেতে যে লেজিসলেশন বলেন বা ল এনফোর্সমেন্ট এজেন্সির কাজকর্ম বা সোসাইটি অ্যাজ আ হোল যে অ্যাওয়ারনেসটা হোল্ড করে টু প্রোটেক্ট দ্য মাইনরিটিস, আই থিঙ্ক এই মেন্টালিটিটা, এই কমিউনিটি স্ট্রেন্থটা অনেক বেশি, এবং সে কারণে মানুষ এত হেট ক্রাইম হওয়ার পরেও একটু সেফ ফিল করে যে আমার কিছু হলেও আমি যদি কল করি আমাকে এসে এখন কেউ ওই সুরক্ষাটা দিবে, unless I'm illegally doing something. ফাইনালি তোমার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, এটা কি এনাফ প্রোটেকশন দিচ্ছে মাইনরিটিকে? As a body of law, as a body of legislation, অবশ্যই অনেক স্ট্রং একটা প্রোটেকশন দিচ্ছে, কিন্তু আমি বলবো অ্যাজ আ সোসাইটি, অ্যাজ আ হোল আমাদেরও একটু দায়িত্ব আছে মাইনরিটিসদের প্রতি একটু রেসপেক্টফুল হওয়া, কিন্তু আই ডোন্ট থিঙ্ক সেখানে লিগালি আরও কিছু করা যেতে পারে। রাইট, থ্যাংক ইউ। ব্যারিস্টার ইফরাত, আপনার কাছেও ফাইনাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে আইনজীবীদের উপর মানুষ কতটা সন্তুষ্ট বা অসন্তুষ্ট? সন্তুষ্ট হইলে তো ফাইন, দ্যাটস ফাইন। অসন্তুষ্ট হইলে আমরা আরো কি করা যায় আসলে সন্তুষ্ট করার জন্য? ভাইয়া দেখেন, এটা তো খুবই এমন একটা প্রশ্ন যে আমি ডান দিকে গেলেও সমস্যা, বা দিকে গেলেও সমস্যা। আইনজীবীদের উপর মানুষ কতখানি সন্তুষ্ট এটা আসলে মানুষই ভালো বলতে পারবে, কারণ এটা তো পার্সন টু পার্সন ডিফার করে। এখন আমার ক্লায়েন্ট যারা, আমি দেখেছি ওনারা আমার প্রতি সন্তুষ্ট, বিকজ আই পুট মাই
fit into my client's shoes. So আমি অতটাই ডেডিকেশন, অতটাই সিরিয়াস আমার ক্লায়েন্টদের ব্যাপারে। আমার মনে হয় যে সে সমস্যায় পড়েছে মানে আমি সমস্যায় পড়েছি। সো এভাবে যারাই দেখেন এবং ক্লায়েন্টদেরকে একটু সময় দেওয়া। অনেকেই থাকে না যে তারা তো এসে আমাদেরকে আসলে তাদের বিপদের কথাটা বলছে। সো এখন অনেক বিজি আছেন আইনজীবীরা, অনেকে আছে ব্যস্ততার কারণে ওনারা আসলে প্রপারলি ওই সময়টা ক্লায়েন্টদেরকে দেন না। ক্লায়েন্টরা খুব এক্সপেক্ট করে যে তাদের কথাটা আমরা একটু শুনি। তো ওই জায়গা থেকে আমরা যদি তাদেরকে আরেকটু সময় দিই, তাদের সমস্যাটা একটু সময় নিয়ে বুঝি এবং আমরা কি করতে যাচ্ছি সেটাও তাদের সাথে একটু শেয়ার করি, তখন কিন্তু ক্লায়েন্টরাও দেখা যাবে বা বিচার প্রার্থীরা দেখা যাবে যে সন্তুষ্ট থাকেন আর কি। সো আমি ওইটা প্র্যাকটিস করি। তো এরকম আমার মনে হয় যত আইনজীবীর আছেন তারা যদি এভাবে প্র্যাকটিস করেন তাহলে পরে অবশ্যই সন্তুষ্ট থাকবে। সবাই যদি মনে করে যে আমি যদি ক্লায়েন্ট হইতাম তাহলে আমি কি ফিল করতাম এই জায়গায় আসলে, যাতে আইসোলেটেড ফিল না করি, সেরকম যদি সবাই মনে করে আমার মনে হয় না ক্লায়েন্টের আর কোনো অসুবিধার কোনো কথা অসুবিধা হবে। জি জি, স্পেশালি মানে বলতে পারি যে রিসেন্টলি যেমন আমি আমার বাবাকে হারিয়েছি। তো আমি হারানোর পরে দেখলাম বাবার অনেক কিছু ইস্যুস জাস্ট বিকজ আমি এই সেক্টরে আছি, আইনজীবী আছি বলে যতটা সহজে সমাধান করতে পারছি, একজন মানে আইনজীবী প্রফেশনে নাই ওই পরিবারের কিন্তু অনেক সমস্যা হয়, পদে পদে তাদের ঠেকতে হয়। সো ওই জায়গা থেকে মানে আপনি অ্যাবসলিউটলি রাইট যে নিজেকে আসলে অন্য প্রান্তে রেখে আইনজীবীদেরকে ভাবতে হবে যে আজকে আমি যদি আইনজীবী না হতাম তাহলে আমার কিরকম ফিল হতো। সো ওই কমফোর্ট জোনটা আসলে দিতে হবে ক্লায়েন্টদের। বেস্তার ইফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আনিনি, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।